ব্যবসার গরমে বাসের ভেতরে স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে আছি। অবশ্য দাঁড়িয়ে আছি না, বাদরের মতো ঝুলে আছি, বুঝতে পারছি না। একটা সিটও খালি নেই। তার উপর যারা দাঁড়িয়ে আছে, পাইলে একজনের ভেতর একজন ঢুকে যাচ্ছে। এই ভাগে যদি কেউ পকেট মারে, কারোর সাধ্য নেই খুঁজে বের করার। নিয়মমাফিক এই হট্টগোল চলে। এই বাসের আধ ঘন্টা পর আরেকটা বাস আছে। ওই বাসে যাত্রীর সংখ্যা কম হবে, কারণ তখন না স্কুল টাইম আর না অফিস টাইম। সাদা চেক শার্টের উপর কালো রঙের টাই, কালো প্যান্ট, কালো জুতো, এটাই হলো অফিস ড্রেস। কাঁধে অফিসের ব্যাগ, গলায় ঝোলানো অফিসের আইডি কার্ড, যেখানে ইংরেজি অক্ষরে লেখা কোম্পানির নাম এএসপি ইন্ডাস্ট্রিজ। নিচে তার নিচে নাম লেখা দিগন্ত রহমান। বার্থ ডেটে দেওয়া, অফিসে পদবিটা কি সেটাও দেওয়া। এই আইডি কার্ড ছাড়া অফিসে প্রবেশ করা যায় না। এই যে ভাইজান, ভাড়াটা দেন। ভাড়া নিতে এসছে। আমি বাসে আছি না জাহান্নামে আছি সেটাই বুঝতে পারছি না। ইচ্ছে করছে কৌশল একটা থাপ্পড় লাগাই, কিন্তু এতই ভিড় যে থাপ্পড়ও ঠিকঠাকভাবে গালে পড়বে না। তাই নিজের ইচ্ছেকে দমন করে অনেক কষ্টে হাতটা বের করলাম। কোনো রকমে বুক পকেট থেকে ভাড়াটা বের করে এগিয়ে দিলাম। আগেভাগে টাকাটা বের করে বুক পকেটে রেখেছিলাম, কারণ এই ভিড়ের ব্যাপারে আমি সর্বদাই নিশ্চিত। অবশেষে আমার গন্তব্য আসলো। মানুষের নানা রকম কথা শুনে অনেক কষ্টে বাস থেকে বের হলাম। বাস থেকে বের হয়ে মনে হলো যেন আমি মুক্ত আকাশে উঠছি। এতক্ষণ মানুষের শরীরের ঘামের গন্ধে অষ্টাগত হয়েছে প্রাণ। প্রশান্তের নিঃশ্বাস নিয়ে অফিসে প্রবেশ করলাম। ও হ্যাঁ, আপনাদের পরিচয় দিতে তো ভুলে গেছি। অফিসে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম দিগন্ত, দিগন্ত রহমান। পড়াশোনা শেষ করে চাকরি করছি। আসুন গল্পে ফিরে যাই। নিজের ক্যাবিনে গিয়ে বসে ফাইলপত্রগুলো বের করা। এমডি সাহেবের স্বাক্ষর প্রয়োজন, যার দরুন ফাইলগুলো হাতে নিয়ে এমডি সাহেবের ক্যাবিনের দরজায় দাঁড়ালাম। দরজায় কয়েকবার নক করতে ভেতর থেকে পজিটিভ সাইন এলো। আমি প্রবেশ করে সালাম জানালাম। এমডি সাহেব চেয়ারটা ঘুরিয়ে বসে আছেন। ওনার পেছন দেখতে পাচ্ছি। উনি ঘুরতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ এমডি স্যার হঠাৎ এত রূপবতী মেয়ে কী করে হয়ে গেলেন? এমডি স্যার তো পুরুষ মানুষ, তাহলে? আশ্চর্য তো। আমাকে অবাক করে দিয়ে এমনি ম্যাডাম একটু ভাব নিয়ে বললেন, হ্যালো মিস্টার, কল্পনার রাজ্য থেকে বের হন। আমি জানি আমি সুন্দরী, তাই বলে এভাবে আপনি তাকিয়ে থাকবেন? আমি চমকে উঠে বললাম, "আহ, আপনি স্যার ছিলেন না? ম্যাডামের উপর দিয়ে তো কী করে হলেন?" বোকার মতো প্রশ্ন করছেন কেন? কাছে আসুন। আমি কোম্পানির নতুন এমডি। আমি তো এবার পুরো স্তম্ভিত। উনি যে এমডি স্যার নয় এটা বুঝতে পারছি, কিন্তু উনি আমাকে কাছে রাখছেন কেন? আবার ষষ্ঠ দিকে কাঁপছে। ওনার কথাবার্তায় কিরকম জানি একটা বেহালাপনা ভাব পাচ্ছি। এই হ্যান্ডসাম বয়, কি হলো? কাছে আসো। মানে আপনি কি বলছেন? আমি এই কোম্পানির নতুন এমডি ডিয়ার, তাই আমার নির্দেশ মানতে তুমি বাধ্য। মনে মনে বললাম, আজব তো, এই মেয়ে আমাকে ডিয়ার ফিয়ার কেন বলছে? এমনিতেই গরমে আমার শরীর ফায়ার হয়ে গেছে। বড় বেয়াদব তো এই মেয়ে, হ্যাঁ? আমাকে চুপ থাকতে দেখে এমনি ম্যাডাম বসা থেকে দাঁড়িয়ে ধীরে পায়ে আমার কাছে আসতে লাগলেন। আমি কি করবো ভেবে পাচ্ছি না। এই মেয়ের ব্যবহার মোটেও সুবিধাজনক নয়। ম্যাডাম যখন আমার আরো কাছে চলে এলেন, অমনি নিজের মধ্যে দূরত্ব রাখতে আমি মধ্যখানে ফাইলগুলো ধরলাম। ম্যাডাম বিরক্ত হয়ে বললেন, হোয়াট ইজ দিস? ম্যাডাম, ফাইল, আপনার সাক্ষ্য লাগবে। স্বাক্ষর লাগবে? ওকে। তুমি এত কাঁপছো কেন? পানি খাবে? না ম্যাডাম, স্বাক্ষর খাবো। সরি সরি, স্বাক্ষর লাগবে। ম্যাডাম মৃদু হেসে বললেন। তা তো বুঝলাম, কিন্তু এসি রুমে এত ঘামছো কেন ডিয়ার? আমি এক হাত নিজের কপালে ছুঁয়ে দেখলাম, সত্যিই তো আমি ঘামছি। তাড়াতাড়ি হাত দিয়ে মুখ মুছে নিলাম। ম্যাডাম মৃদু হেসে আমার হাত থেকে ফাইলগুলো নিয়ে স্বাক্ষর করে আবারও ফেরত দিলেন। উনি দিতে সময় লাগলেও আমার ওনার ক্যাবিন থেকে বেরোতে সময় লাগেনি। ঝড়ের বেগে আমি বের হয়ে গেলাম। ম্যাডামের ব্যবহার এরকম কেন বুঝলাম না। আমি তারপর থেকে কেবিন থেকে লক্ষ্য করি, যারাই ম্যাডামের কক্ষ থেকে বের হয় সকলের মুখ অমাবস্যা চাঁদের মতো থাকে। এই বিষয়টা বুঝলাম না। তাই একদিন পাশের ক্যাবিনে একটা কলিগকে কথা কথা বলেছিলাম ম্যাডাম কেমন। লোকটা যা বললো তাতে আমি অবাক। ম্যাডাম নাকি বদমেজাজি প্রাণী। ফাইলে একটু ভুল থাকলেই খুব বকে। আমি তো বেকুব বনে গেলাম, অথচ আমি গেলে ঢাড়াড়ি করে। এই বদমহিলা চায় নাকি, হ্যাঁ? এর আন্ডারে চাকরি করে আমাকে না আবার বিপদে পড়তে হয়। অফিস ছুটির পর বাসায় তাড়াতাড়ি চলে এলাম, কারণ ম্যাম যদি আমাকে দেখে তাহলে গাড়িতে বসতে বলবে। আর এইগুলো ভালো লাগে না। এভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। একদিন সকালে আমি চুপচাপ বসে আছি নিজের রুমে। আম্মা একটু পর পর এসে বলছে অফিসের টাইম হয়ে গেছে। তবে আমি ফোন করেছি, আজকে থেকে আর আমি জীবনেও ওই অফিসে চৌকাঠ পা রাখবো না। এই বদ মেয়েটার কাজ আমাকে চরম বিরক্তিতে ফেলছে। কি রে দিগন্ত, অফিসের টাইম পেরিয়ে গেছে, তুই যাবি কবে? শরীর টরীর ঠিক আছে তো তোর? আমি মায়ের উপর করে বললাম, আম্মু, আমি আর ওই অফিসে যাবো না। আম্মু অবাক হয়ে বলল, যাবি না মানে? মানে আমি কাজটা ছেড়ে দিয়েছি। কি বলছিস দিগন্ত? এত ভালো একটা চাকরি ছেড়ে দিয়েছিস? হ্যাঁ। কিন্তু কেন? আমি চুপ হয়ে গেলাম, কারণ ওই মেয়ে গতকাল যা করেছে তা বলার মতো না।
প্রথম দিন যে ব্যবহার করেছে তার চেয়েও আরও খারাপ ব্যবহার করেছে। অধরে অধর ছুঁয়েছে। ছি 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 ছি, আজকাল ছেলেদের নিরাপত্তা কোথায়? ওই মেয়ের মুখ দর্শন করাও পাপ, এত স্পর্ধা মেয়ের। আমি এইসব চিন্তা করছিলাম, তখন আম্মু বলল, কি রে দিগন্ত, বল কেন চাকরিটা ছেড়ে দিয়েছিস? আম্মু, আমার ওই চাকরিটা ভালো লাগে না, তাই করবো না। দরকার পড়লে আমি ভিক্ষে করে খাবো। ওই অফিসে আমি আর পা রাখবো না। সসম্মানে ভিক্ষে করাও ভালো। কিন্তু প্রথম কথা দিগন্ত, ভিক্ষা সম্মানের পেশা নয়। দ্বিতীয় কথা, কে তোকে অসম্মান করলো? পড়লাম এক মহাঝামেলায়। বাকি তো এসব কথা বলা যায় না। আমি তো করে বললাম, আম্মু, তোমার ছেলেকে ওই অফিসের এমডি অসম্মানিত করেছে। সবার আগে তো সম্মান, তাই না? আমার সম্মান আছে বলে আমি আর ওই অফিসে যাবো না। কাজ ঠিকঠাক না করলে তো অসম্মান করবেই। আম্মু, আমি কাজে ফাঁকি দিই না, তুমি জানো। এসব কিছু নয়। তাহলে কি দিগন্ত? মা, তুমি যাও তো। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে বাইরে বেরিয়ে গিয়েছিলাম। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। কলিং বেল চাপতে গেলে লক্ষ্য করলাম দরজা খোলা। আজব তো, এমনটা তো কখনো হয়নি। তাহলে আজ খোলা কেন? আমি আম্মুকে ডাকতে ডাকতে ড্রয়িং রুমে পেরিয়ে কিচেনে এলাম। কিচেনে দরজা দাঁড়িয়ে বললাম, আম্মু, দরজা খোলা কেন রেখেছো? জানো না শহরে চোর টোরের সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে? আম্মু পিছন ফিরতে আমি টাচকি খেলাম। এ কি, আম্মু কোথায়? এ তো অফিসের সেই ম্যাডাম। ম্যাডাম খয়েরি রঙের একটা শাড়ি পরেছেন। আমার দিকে তাকিয়ে মৃদু হাসছেন। আমার মনে হচ্ছে এটা সত্য নয়, তাই দু হাত দিয়ে চোখটা ভালো করে ঘষলাম। এবার তাকিয়ে দেখলাম আম্মু কিচেন থেকে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, কি রে দিগন্ত, কি হয়েছে? আমি নিজেকে নিজেকে গালি দিলাম। কিছু উদ্ভট চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, ওই ম্যাডামকে নিয়ে ভাবার কৌফল এটা। ডক্টর বলেছিল আমাকে চশমা নিতে। আমার চোখের পাওয়ার কম, তাই তাই হয়তো চশমা না নেওয়ার জন্য চোখের সমস্যা হচ্ছে। কি দেখছি রাতে ডিনারে বসে আবার একই কাণ্ড। আমি আম্মু ডিনারে বসেছি। ও মা, দেখি ম্যাডামও আমাদের সঙ্গে বসছেন আমার সামনাসামনি চেয়ারটায়। ম্যাডাম আপন মনে খাচ্ছেন আর আমি তাকালেই চোখ মারছেন। বিরক্ত লাগছে আমার। কিসব হচ্ছে? হ্যাঁ, কালকে গিয়েই চশমা নিতে হবে। কি রে দিগন্ত, ওই চেয়ারের দিকে তাকিয়ে কি দেখছিস? না আম্মু, কোথায়? কিছু না তো। আমি আবার আর চোখে তাকালাম ম্যাডামের চেয়ারটার দিকে। না, চেয়ারটা উনি আর নেই। আমি আশেপাশে তাকালাম, না, কোথাও উনি নেই। সকাল হতে ছুটলাম ডক্টরের কাছে। ডক্টর আমার চোখ চেক করে চশমা দিল। আমি চশমা দোকানে গিয়ে চশমা কিনলাম। বাসায় ফিরে আসলাম। বাসায় এসে আয়নায় বারবার নিজেকে দেখছি। চশমা চোখে পড়ার কারণে বিদঘুটে লাগছে। অবশ্য ওই ম্যাডামকে দেখাচ্ছে বিদঘুটে লাগাই ভালো। দিগন্ত, তুই চশমা নিলি হঠাৎ? ডাক্তার অনেক দিন আগে বলেছিল চশমা নিতে, আজ আচমকা নিলে যে? পেছন ফিরে দেখি আম্মু আমার রুমের দরজা দাঁড়িয়ে আছে। আমি কি বলবো মাকে? আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, না আম্মু, আসলে চোখের সমস্যা হচ্ছিল তো, তাই। ওহো। আম্মু চলে যাওয়ার কিছুক্ষণ পর অফিসের টেলিফোন থেকে আমার ফোনে কল এলো। আমি 7-5 না ভেবে কল ধরতে ওপাশ থেকে ম্যাডামের আওয়াজ শুনলাম। ম্যাডাম বলছেন, এই তুমি অফিসে আসছো না কেন? আর ম্যাডামের কথাটা শোনা মাত্রই নেটওয়ার্কের সমস্যা করছে এমন ভাব করে বললাম, হ্যালো, হ্যালো, কে বলছেন? শুনতে পাচ্ছি না আমি। হ্যালো, হ্যালো, দিলাম ফোনটা কেটে। প্রশান্তির নিঃশ্বাস নিয়ে জানালা দিয়ে বাইরে দাঁড়িয়ে রইলাম। মুহূর্তে আমার প্রশান্তি উড়ে আকাশে চলে গেল। এটা কি? বাইরে স্পষ্ট দেখতে পাচ্ছি ম্যাডাম দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাত নাড়ছেন। আমি তাড়াতাড়ি বিছানার উপর থেকে চশমাটা চোখে দিয়ে আবার তাকালাম। না, এখন তো আর কেউ বাইরে নেই। বুঝেছি, এই চশমাটা খোলা রাখা যাবে না, যতই যা হয়ে যায় না কেন। কিছুক্ষণ রুমে হাঁটাহাঁটি করে বাইরে বেরিয়েছিলাম। ঘরের ভিতরে ভালো লাগছিল না। আসলে ঘরে থেকে অভ্যাস নেই। ফিরে এসে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে পড়লাম। নিজের চশমাটা খুলে হাতে নিয়ে আবার পড়লাম। কি হলো? ম্যাডাম এখানে? ব্যাপার কি? চশমাটা কি খারাপ হয়ে গেল? নাকি দোকানে আমাকে বাজার চশমা দিয়ে দিল? আবার বাজার যাওয়ার জন্য উল্টো ফিরতেই আম্মু হাত চেপে ধরে বলল। এই এই কোথায় যাচ্ছিস? আমি পেছন ফিরে বললাম, চশমাটা পাল্টাতে। ও, কিন্তু গতকাল না কিনলি? হ্যাঁ, দোকানে আমাকে ঠকিয়েছে হয়তো। আমি চলে যাওয়ার জন্য পা বাড়াতে আম্মু বলল, আরে আরে, ম্যাডামকে দেখছিস না? উনি বাড়ি বয়ে এসেছেন তোর খোঁজ নিতে। আমি হতভম্ব হয়ে গেলাম। তার মানে এটা আমার চশমার দোষ নেই? আমি পেছনে ফিরে ম্যাডামের দিকে তাকাতে উনি মৃদু হাসলেন। ম্যাডামের পরনে নীল রঙের একটা শাড়ি। চেহারা পায়ে ব্যাপারটা ফুটে উঠেছে, কিন্তু আমি তো জানি কতটা ভয়াবহ উনি। দিগন্ত, যা ম্যামের সঙ্গে কথা বল, অনেকক্ষণ ধরে উনি অপেক্ষা করছেন। আমি বরং নাস্তা নিয়ে আসি। এই কথা বলে আম্মু চলে গেলেন। আমি চুপচাপ সোফায় এক কোণে বসলাম। বাসায় এসছে, দাঁড়িয়ে তো দিতে পারবো না। কি হলো দিগন্ত বাবু, আপনি অফিসে যাচ্ছেন না কেন? আমি চাকরিটা আর করছি না ম্যাডাম। ও বাবু, তুমি জানো কত মিস করছি তোমাকে। এই সেরেছে। ম্যাডামের কথা ধরন পাল্টে গেছে। আমি ম্যাডামের দিকে তাকিয়ে রাগি ভাবে নিয়ে বললাম, বাবু? বাবুকে? আমাকে কি আপনার ছোট বাচ্চা বলে মনে হয় যে বাবু ডাকছেন? তুমিও না বাবু, ভালোবেসে মানুষ প্রিয় মানুষটাকে কত কি ডাকে। এই যেমন জানু, জান, সোনা। ম্যাডাম, এসব সোনা রূপা তামা গিল্টি আমাকে ডাকবেন না। আমার প্রিয় মানুষ, আর প্রিয় মানুষ
কিসের প্রিয় মানুষ? ম্যাডাম মৃদু হেসে বলেন। কেন বাবু, তুমিই তো আমার প্রিয় মানুষ। ম্যাডাম আমি চাকরি করবো না, তাই আপনি আর আমার বাসায় আসবেন না। আমার বাসায় আমি আসবো না? কি? আপনার বাসা? তো তোমার যা সবই তো আমারই। আমি রেগে দাঁড়িয়ে পড়লাম। এই মেয়ে দেখছি আমার পিছু ছাড়বে না। অদ্ভুত। আমি রুমে এসে ধ্রম করে শব্দ করে দরজা বন্ধ করে বসে রইলাম। অনেকক্ষণ অতিবাহিত হলো, মাও আমাকে ডাকছে না। ব্যাপার কি? ম্যাডাম চলে গেছেন নাকি? এতক্ষণ তো থাকার কথা নয়। বাইরে বেরোবো কিনা চিন্তা করছি। বেরোয় ব্যাপারটা বোঝার দরকার। হাত ঘড়িতে তাকিয়ে দেখলাম বিকেল 4টে। এগিয়ে গিয়ে দরজা খুলে কিচেনে গেলাম, কারণ কিচেন থেকে হাসির শব্দ আসছে। এগিয়ে গিয়ে চক্ষু চড়ক গাছ। আম্মু ম্যাডামের পাশে দাঁড়ানো। ম্যাডাম শাড়ির আঁচল কোমরে গুজে কিছু একটা রান্না করছে। ভ্রু কুচকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বললাম, আম্মু উনি এখনো জাননি? জানি কেন? আমার কথা শুনে মা, ম্যাডাম ও আম্মু দুজনেই তাকালো আমার দিকে। আম্মু আমাকে দেখে হাসি বন্ধ করে বলল, ছি দিগন্ত, অতিথি উনি, এভাবে বলতে নেই। তোর ম্যাডাম আমাদের বাসায় কয়েকটা দিন থাকবেন। কি বলছো কি এসব? উনি কেন আমাদের বাসায় থাকবেন? তখনই ম্যাডাম বললেন, দেখেছেন আন্টি, আমি জানতাম আপনার ছেলে এরকম কিছু বলবে, তাই আমি থাকতে চাইনি। আমি বরং চলে যাই। ম্যাডাম এক পা এগোতেই আম্মু ম্যাডামের হাত ধরে বললেন, বাসাটা কার, আমার নাকি দিগন্তের? আমার তো। তাহলে ওর কথা এত ধরছো কেন? ম্যাডাম আমার দিকে তাকিয়ে চোখ মারলেন। আমি তাড়াতাড়ি ওনার দিক থেকে চোখটা সরিয়ে নিলাম। আমি আর কিছু না বলে নিজের রুমে আবারও চলে এলাম। ম্যাডামের এত বিরাট বাসা রেখে আমার বাসাতে কেন থাকতে চাইলেন কে জানে। আর আম্মু বা কি? সারা সন্ধ্যা আমার রুমে বসেই কেটেছে। শুধু নাস্তাটা ডাইনিং টেবিলে গিয়ে করে এসেছি। আম্মুর সাথে ম্যাডাম গল্প গুজব করছেন। আমি নাস্তা করে এসে আবার দরজা বন্ধ করে রেখেছি। এই ম্যাডামকে নিয়ে বিশ্বাস নেই। তবে আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, আজই যদি ম্যাডামের সঙ্গে আমার পরিচয় হয়ে থাকে, তবে এত ক্লোজ সম্পর্ক কী করে হলো? দুজনে গল্প গুজব করছে, মাঝে মধ্যে হাসির শব্দ ভেসে আসছে। আমি কৌতূহল দিয়ে দরজা খুলে আম্মুর রুমের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আম্মুর রুমের দরজার সামনে দাঁড়াতেই ওদের হাস্যলাভ কথোপকথন শুনতে পেলাম। আমি তাজ্জব বনে গেলাম। ধীরে ধীরে আবার নিজের রুমে ফিরে এলাম। কিছুক্ষণ পর আম্মু ডিনার করতে ডাকলো। আমি প্রশান্তির নিঃশ্বাস নিয়ে গিয়ে চেয়ারে বসলাম। আমার সামনাসামনি চেয়ারে বসে আছেন ম্যাডাম। আম্মু সার্ভ করছেন। আমি একবারও ম্যাডামের দিকে তাকালাম না। তবে বুঝতে পারছি ম্যাডাম এই নীরবতাটা পছন্দ করছেন না। না করলে নাই, তাতে আমি কি করব? আমি রুমে এসে একজনকে কল করলাম। অনেকক্ষণ পরে গিয়ে কল রিসিভ করলো। তারপর সে বলতে লাগলো, জানো জানো জানো, আই এম রিয়েলি সরি, তোমার কল আমি শুনতে পাইনি। আরে না না, জানো তোমাকে আমি ইগনোর করবো কেন? তুমি তো আমার বয়রা শালিক টিয়া। তুমি বোধহয় শাওয়ার নিচ্ছিলা। কি যে বলো না জানো, শাওয়ারে কি আর ফোন নিয়ে যাওয়া যায়? কিন্তু তুমি যদি বলো তবে আমি নিয়ে যাব। এই কথা বলেই এটা লজ্জা মেঘা হাসি দিলাম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার রুমের দরজায় কারো ছায়া। এটা যে ম্যাডাম ছাড়া আর কেউ নয়, তা ভালো করেই বুঝতে পারছি। আমি ফোনটা কানে রেখে বললাম, কি পাপড়ি চাই তোমার? বলো কতটা। তুমি শুধু সংখ্যা বলে দাও। ঠিক আছে, স্টার্ট করলাম। দিগন্ত, আমি আমার রুমের দরজায় ম্যাডামকে দেখে চমকে গিয়ে কান থেকে ফোনটা নামিয়ে ফেললাম। বললাম, এ কি আপনি? নক করবেন তো? ম্যাডাম ভদ্রতা বলে একটা কথা আছে তো। ম্যাডাম নাক ফুলিয়ে গম্ভীর স্বরে বললেন, তুমি যা করছিলে সেটা কি ভদ্রতা? আমি আমি আবার কি করছিলাম? ম্যাডাম রাগিত স্বরে বললেন, কেন পাপ্পি? ও এই ব্যাপার, গার্লফ্রেন্ডের আদর তো রাখতেই হয়। ম্যাডাম অবাক হয়ে বলল, গার্লফ্রেন্ড? কিসের গার্লফ্রেন্ড? আমি মৃদু এসে বললাম, কেন, আমার গার্লফ্রেন্ড। তোমার গার্লফ্রেন্ড আছে দিগন্ত? ম্যাডাম বেচারি আমাকে খুব ভালোবাসে। ম্যাডামের দিকে তাকিয়ে দেখলাম ওনার মুখে যেন কালো মেঘ নেমে এসছে। ম্যাডাম ব্যথিত স্বরে বলতেন, আমি তোমাকে বাবু ডাকাই সেদিন এমন ভাব করলে বলেছিলে তোমাকে যেন এসব তামা গিলটি জানো না ডাকে। আজ তো ভারী সুন্দর করে মেয়েটাকে জানো ডাকলে, এই জন্য তাহলে আমাকে অ্যালাউ করনি? আমি মাথা নাড়লাম। আমি ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, এটা সত্যি কথা বলি, আপনি কিন্তু মারাত্মক সুন্দরী, আমার গার্লফ্রেন্ডের চেয়েও। আগে হলো আপনাকে আমি গ্রহণ করে নিতাম, কিন্তু এখন আর কিছু করার নেই। ম্যাডাম আমার দিকে তাকিয়ে মলিন হাসি হাসলেন। আমি স্পষ্ট বুঝতে পারছি এই হাসি বুক ফাটার হাসি। আমার ফোনটা আবার বেজে উঠলো। আমি ওই নম্বর দেখে ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, আমার গার্লফ্রেন্ড। কথার মধ্যখানে কল কেটে দিছি তো। ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছেন। আমি লজ্জিত ভাবলি বেঁকে হেসে বললাম, আর ওইটাও দেওয়া হয়নি তো। তাই ম্যাডাম আর কিছু না বলে আমাকে কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত বাইরে চলে গেলেন। মনে মনে বললাম, ম্যাডাম আপনি চলেন ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। এটা তৃপ্তির হাসি দিলাম। ম্যাডাম মারাত্মক জব্দ হয়েছেন। আমি কি করব, আমার আবার গার্লফ্রেন্ড আছে। রাতে ডিনারে ম্যাডামকে দেখতে পেলাম না, এমনকি আম্মুকেও না, কারণ আম্মু আমার খাবার আগে থেকে প্লেটে দিয়ে রেখেছে। আম্মু আর ম্যাডাম দুজনে একই রুমে দরজা বন্ধ করে আছেন। আম্মু আমাকে খেয়ে নিতে বলেন। অবশ্য আম্মুকে কয়েকবার বলেছি খেতে আসতে, কিন্তু আম্মু খাবেনই না। ম্যাডামকে ডাকলেও ম্যাডাম সাড়া দেননি। আম্মু বলেছেন ম্যাডাম ঘুমিয়ে পড়েছেন, তাই আর আমি ডাকিনি। ওনারা দুজনেই ঘুমিয়ে আছেন, অথচ রুমের লাইট চলছে। বাইরে থেকে দেখতে পাচ্ছি
আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। বিছানার উপর চশমাটা দেখে মৃদু হাসলাম। চশমাটা হাতে নিয়ে কাভারের ডয়ারে রেখে দিলাম, কারণ চশমার প্রয়োজন এখন আর আমি বোধ করছি না। কাভার থেকে একটা ছবির অ্যালবাম বের করে সেটা দেখতে লাগলাম। সেই ছোটবেলার কতটা পরিবর্তন হয়েছে, চেহারা, চোখ, মুখ, নাক, ঠোঁট সম্পূর্ণ যেন ভিন্ন মানুষ। নিজের অজান্তেই মৃদু হাসলাম। ম্যাডামের সঙ্গে দূরত্বটা আবার ক্রমে ক্রমে বাড়তে লাগলো। অফিসে ম্যাডাম সারাদিন থাকতেন, কিন্তু ভুলেও আমার সঙ্গে কথা বলতেন না। আমার প্রয়োজন আমি যেতাম। এদিকে আম্মু মনমরা হয়ে সারাদিন বসে থাকতো। আমার হৃদয়ে উথাল পাতাল করা যন্ত্রণা জমা হতে থাকলো। একদিন সাহস করে ম্যাডামের ক্যাবিনে চলে গেলাম। ম্যাডাম এক পলক আমার দিকে তাকিয়ে বললেন, কি প্রয়োজন? ম্যাডাম আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। ম্যাডাম আমার মুখের উপর বলল, আপনার সঙ্গে অফিসিয়ালি কথা ছাড়া আমার আর কোনো কথা নেই। কিন্তু আমার আছে ম্যাডাম। মিস্টার দিগন্ত, আপনি নিশ্চয়ই জানেন এটা অফিস, আর অফিসে কোনো ধরনের আনঅফিসিয়ালি কথাবার্তা আমার পছন্দ নয়। আর ম্যাডামের কথা শুনে অবাক। আর অফিসের কথাবার্তা ওনার পছন্দ নয়, অথচ আমার সঙ্গে এই অফিসেই কি কাণ্ডটানা করলেন। এগুলো অফিসিয়ালি কার্যক্রম ছিল মনে হয়। কি হলো? মূর্তির মতো এখানে দাঁড়িয়ে না থেকে নিজের কাজে যান। যাবো তো। অফিসে যদি কথা বলতে না পারি তবে অফিস শেষে কফি শপে দেখা করি। কবে যাবেন তার সময়টা আমাকে বলুন, আমি হাজির হয়ে যাব। আপনি কেবিন ছেড়ে যাবেন কি না মিস্টার দিগন্ত? আপনি আমাকে ডেট বললেন আর সময় বলেন, তারপর আমি চলে যাচ্ছি। ম্যাডাম বিরক্ত হয়ে বলেন, বুঝতে পারছি না আমার সঙ্গে আপনার এত কিসের কথা। সেটা গেলেই না জানবেন আর বুঝবেন। ওকে, পরে আমি আপনাকে সব জানাচ্ছি। ঠিক আছে। এই কথা বলেই আমি ক্যাবিন ছেড়ে বের হলাম। যাক, দেখা অন্তত করা যাবে। পরের দিন শুক্রবার ছিল। ম্যাডাম কফি শপে, আমি আর ম্যাডাম বসে আছি একটা কফি শপে। ম্যাডাম মাথা নিচু করে বসে আছেন, কালো রঙের কুর্তি পরেছেন, মাথার চুলগুলো বাতাসে উঠছে। ম্যাডাম আপনি কি শোক দিবস পালন করছেন? ম্যাডাম মাথা তুলে ভ্রু কুঁচকে বলেন, মানে এই যে কালো রঙে নিজেকে রাঙিয়ে দিয়েছেন, এই জন্যই বললাম। ম্যাডাম কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, ফাজলামো করবেন না, যা বলতে ডেকেছেন বলে ফেলুন দয়া করে। আর আপনার গার্লফ্রেন্ড দেখলে অসুবিধা হবে না? ম্যাডাম আমার গার্লফ্রেন্ড আজ রেখেছি, আপনার সঙ্গে পরিচয় করে দিতে। ম্যাডাম কথাটা শোনা মাত্র বসা থেকে দাঁড়িয়ে রাগান্বিত হয়ে বলেন, আমি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চাই না, আর তাই আর এক মুহূর্ত আমি এখানে দাঁড়াতে চাই না। এই কথা বলে রাগ দেখিয়ে ম্যাডাম চলে যেতে পা বাড়লেন। আমি নিজের মনেই হাসলাম। আমার গার্লফ্রেন্ড নিয়ে ম্যাডাম অনেক জেলাস দেখছি। হ্যাঁ, আমি আরাম করে চেয়ারে বসে বললাম, রিদিতা। আমার মুখে ম্যাডাম নিজের নাম শুনে চমকে উঠে পেছনে ফিরলেন। ম্যাডামের চোখে মুখে অবাকের এক্সপ্রেশন। ম্যাডাম বললেন, আপনি আমার নাম জানলেন কি করে? আমার জানার কথা তাই। আর অফিসে আপনি আমাদের এমডি সাহেবা, আমরা কর্মচারীরা জানবো না? হ্যাঁ। আমার উত্তর শুনে ম্যাডাম ভ্রু কুঁচকালেন। আমি ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, এখানে বসুন, এসে বসুন, শান্ত হয়ে বসুন। আমার কথা মতো ম্যাডাম এসে আবার চেয়ারে বসলেন। আমি ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, আমি বরাবর ভালোবাসায় বিশ্বাসী। জানো, তখন আমার বয়স 10-11 হবে হয়তো। সেই বয়সে আমার একটা মেয়েকে ভালো লেগে যায়। কী হিসেবে আমি জানি না। আমার খেলার সঙ্গে কেউ ছিল না। মেয়েটার পরিবার সুইডেনে যাবে। আমার আম্মু ওর বান্ধবীর মেয়েটির আম্মু দেশের বাইরে যাওয়ার আগে দেখা করতে আসেন। মেয়েটা আমাদের বাসায় আসার পর আমার খেলার সঙ্গী হয়েছিল। আমি এটা জানতাম বিয়ে করলে একটা ছেলে মেয়ে একসঙ্গে থাকতে পারে, তাই আমার ভালো লাগার মেয়েটাকে আমি বিয়ে করতে চাইতাম। আমি সকলের সম্মুখে মেয়েটার হাত ধরে টানাটানি শুরু করলাম বিয়ের জন্য। মেয়েটা বারবার আমার হাত থেকে নিজের হাত মুক্ত করতে চাইছিল। আমার অবস্থা থেকে মেয়েটার আম্মু ছুটে এসে আমার হাত থেকে মেয়েটির হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। এত শক্ত করে আমি ধরেছিলাম। তখন আব্বু রেগে আমার দিকে নিজের স্যান্ডেল ছুঁড়ে মারে। স্যান্ডেল এসে আমার কপালে লাগে, অনেকখানি জায়গায় কেটে যায়। আমি মেয়েটার হাত ছেড়ে দিই। তারপর ওই দিন মেয়েটি চলে যায়। তবে যাওয়ার আগে মেয়েটি চুপি চুপি আমার রুমে এসেছিল, এসে আমার কপালের কাটা জায়গায় হাত বুলিয়ে দিয়েছিল। আর জানেন কি বলেছিল? ম্যাডাম স্ত্রীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি মৃদু হেসে বললাম, বলেছিল আমরা যখন বড় হব তখন আমরা দুজন দুজনকে বিয়ে করব। কিন্তু জানেন ম্যাডাম, স্বার্থপর মেয়েটি আজও ফিরে আসেনি। মিথ্যেবাদী ছিল মেয়েটা। আমি একা আর কত থাকবো, তাই গার্লফ্রেন্ড জোগাড় করলাম। ম্যাডাম রাগান্বিত হয়ে বলল, আপনার প্রেমিক কাহিনী শুনতে আমি নারাজ, বুঝলেন আপনি? আমি মুচকি হেসে বললাম, নিজের প্রেম কাহিনী নিজেই শুনতে নারাজ তুমি দিদি? হ্যাঁ। ম্যাডাম অবাক চোখে তাকালেন আমার দিকে। আমি বিনিময়ে মৃদু হাসলাম। খাবার খেয়ে নিজের রুমে বসে ক্রিকেট খেলা। তখনই আম্মুর আগমন। আম্মুকে দেখেও না দেখার ভান করলাম। আম্মু থমথমে সরে বললেন, টিভিটা অফ কর। আমি প্রশ্নবোধক চোখে তাকিয়ে বললাম, কেন? তোর সঙ্গে আমার কথা আছে। ও। আমি টিভিটা অফ করলাম। আম্মু আমার পাশে এসে বসলো, বললো, শুনলাম তোর নাকি কোনো মেয়েকে পছন্দ। আমি মায়ের দিকে দেখালাম। এই খবরটা ম্যাডাম আগে দিয়েছেন, সেটা আমার অজানা নয়। আমি মাথা নাড়লাম। আম্মু গম্ভীর স্বরে বলল, কে মেয়েটা? তুমি চিনবে না, একদিন বাসায় নিয়ে আসবো, পরিচয় করিয়ে দেবো। তোকে তো আমি এরকম ভাবিনি দিগন্ত। আমি রুকেশকে বললো, মানে? কিছু না। আচ্ছা দিগন্ত, আমি যদি ওই মেয়েটির সঙ্গে তোর বিয়ে দিতে রাজি না হই
তবে তুই কি করবি? আমি হেসে বললাম, রাজি হবে না কেন? এটা উচ্চশিক্ষিত, রূপবতী, আমার চেয়ে হাই লেভেলের। তোর মতো একটা বাদাইম্মার প্রেমে মেয়েটা কি করে পড়লো? মায়ের এরকম কথা শুনে আমি মুখ কালো করে বললাম, আম্মু তুমি এমনটা বলতে পারে? আমি ভাদাই মা, আমার একটা পার্সোনালিটি আছে আম্মু। তোর আবার পার্সোনালিটি? গুলি মার তোর পার্সোনালিটিতে। আমি হতভম্ব, নির্বাক ও ভাবান্বিত আমার মুখে এই ধরনের কথা শুনে। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, তুমি আচমকা আমার উপর তো খেপছো কেন? কি হলো আম্মু? তোর প্রতি আমি সদয় কখনো ছিলাম না। তোর মতো অকর্মা আর আছে নাকি? মনে আছে ছোটবেলা তোর বাপ তোকে স্যান্ডেল ছুঁড়ে মারছিল? তোর প্রতি না আমি বা তোর বাপ কেউ সদয় ছিলাম না। আমার মুখে স্পষ্ট রাগ বিদ্যমান, কিন্তু প্রকাশ করছে না। আব্বু স্যান্ডেল ছুরি কি আর ছাদে মেরেছিল? সেই বয়সে একটা মেয়েকে বিয়ে করার জন্য উতলা হয়ে গিয়েছিলাম। মেয়েটা হাত ধরে টানাটানি করছিলাম, যা দরুন কপালে স্যান্ডেলের ছোঁয়া জুটল। আমার একথা মনে পড়তে হাসি এলো, আমি হাসলাম না। বলছিলাম, আম্মু ম্যাডাম কোথায়? ম্যাডামকে দিয়ে তুই কি করবি? যেখানে ইচ্ছে সেখানে থাক, তাতে তোর কি? না তো, আমার কিচ্ছু না। আম্মু অনেকক্ষণ চুপ থেকে বললো। তোর ম্যাডাম আজ নিজের বাড়ি চলে যাচ্ছে। আমি মায়ের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালাম। ম্যাডাম বাড়ি চলে যাচ্ছে? এটা কেমন কথা? নিজের জালে নিজে ভাসবো নাকি? আমি আম্মুকে কিছু বলতে যাবো, তখনই দরজায় ম্যাডাম উপস্থিত, হাতে ট্রলি ব্যাগ। চোখে মুখে যেন বিষণ্ণতা ভর করছে, মুখের লাবণ্যতা হারিয়ে গেছে। আম্মু ম্যাডামকে দেখে ওনার কাছে গেলেন। দুজনে কি কথা বললেন আমি চেষ্টা করেও শুনতে পারলাম না। আম্মু চলে গেলে ম্যাডাম আমার রুমে এলেন। ম্যাডামকে আসতে দেখে আমি দাঁড়িয়ে পড়লাম। ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলেন, আপনাকে আমি অনেক বিরক্ত করেছি, দয়া করে ক্ষমা করে দিবেন। আমি চুপচাপ ম্যাডামের দিকে তাকিয়ে আছি। ম্যাডাম মলিন হেসে বললেন, চাকরিটাই আবার জয়েন করুন। আমি এই আপনার হাত ছুঁয়ে কথা দিচ্ছি, কোনো রকম বিরক্ত আর আপনাকে করব না। ম্যাডাম সত্যি সত্যি আমার ডান হাত নিজের ডান হাতে রাখলেন। আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি। ম্যাডাম বললেন, আপনি চাকরিতে জয়েন করলেই বুঝবো আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আশা করছি আপনি আসবেন। বাই, ভালো থাকবেন। এই কথা বলে ম্যাডাম আমার রুম থেকে বের হয়ে গিয়ে দরজার সামনে ট্রলি ব্যাগটা হাতে নিয়ে বের হয়ে গেলেন। আমি যেন এবার নিজের কাছে নিজে বোকা বনে গেলাম। ম্যাডাম চলে যাওয়ার পর আম্মু আর রুম থেকে বের হননি। আমি চুপচাপ সারাদিন রুমে ঘাপটি মেরে বসে রইলাম। অতি চালাকের গলায় দড়ি, এই কথাটা হারে হারে টের পেয়েছি পরের দিন অফিসে গিয়ে। তো আমি অবাক হচ্ছি, কারণ ম্যাডাম সত্যি সত্যি আমাকে বিরক্ত করেননি, কোনো ধরনের বাজে বিহেভ আমার সঙ্গে করেননি। আমি ফাইল নিয়ে গেলে চুপচাপ সাইন করে দিতেন। যখন ফাইল নিয়ে যেতাম তখন একবার শুধু আমার দিকে তাকাতেন, তারপর আর তাকাতেন না। ম্যাডামের মধ্যে সেই চঞ্চলতা না পেয়ে প্রতিদিন হতাশ হতাম। আচ্ছা, আমি কি সত্যি ম্যাডামকে ভালোবেসে পেলাম না তো? আমার মনে হতো আমি ম্যাডামকে হারিয়ে ফেলবো। ম্যাডাম হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি মৃদু হাসলাম। ম্যাডাম আমার দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলেন, তার মানে আপনি আমাকে চিনেন? ম্যাডামের প্রশ্নের বিনিময়ে আমি হাসলাম। ম্যাডাম বুদ্ধিমতী মেয়ে, তাই আমার হাসির মানে সহজে বুঝে গেলেন। ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলেন, আন্টি বলেছেন? না, আমি শুনেছি তুমিই যে রীতিটা, তুমিই যে সেই ছোটবেলার মেয়ে রীতি। আমার আম্মুর সাথে প্ল্যান করে যে তুমি সব কিছু করেছো, তাও অজানা নয় আমার। আমি ভেবেছিলাম আমার চোখের সমস্যা, তাই সব জায়গায় তোমাকে দেখি। পরে বুঝলাম সবটাই তোমার প্ল্যানের অংশ। ম্যাডাম কিছুটা ভেবে কড়াসরে বলেন, সব মেয়ে পাল্টে যায় না, বুঝলেন? ছেলেদের মতো মেয়েরা এত 420 নয়। সব ছেলেও পাল্টে যায় না ম্যাডাম, আর সব ছেলে 420 হয় না। কিছু কিছু ছেলেরা যার প্রাণ অস্ত্রাগত করে নিজের ভালোবাসাকে ধরে রাখে। ম্যাডাম কপর রাগ দেখিয়ে বলেন, হয়েছে, আপনার ঢং আপনার কাছেই রাখেন। যদি নাই পাল্টাতো তবে কেন গার্লফ্রেন্ড জোগাড় করতো? আমার জন্য অপেক্ষা করা যেত না? নাকি তর সই ছিল না? কি বললো? আমি অপেক্ষা করিনি? হ্যাঁ? মুহূর্তে ম্যাডামের মুখের রাগটা উধা হয়ে গেল। ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলেন, মানে? আমার গার্লফ্রেন্ড এসব কিচ্ছু নেই। মিথ্যা কথা বলবেন না দিগন্ত। মিথ্যে কথা নয় দিদি, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি জাস্ট অভিনয় করেছি। তবে প্রথমে তোমাকে চিনতে পারিনি ঠিকই, তোমার আপত্তিকর ব্যবহারগুলো খুব খারাপ লাগতো, তাই তো জবটা ছেড়ে দিলাম। তবে আম্মুর সাথে কথা বলতে শুনেছিলাম একদিন, তারপর তোমার নিজের মুখে ভালোবাসার কথা স্বীকার করানোর জন্য গার্লফ্রেন্ডের নাটক করলাম। তোমা তাতে তুমি জেলাস হয়ে কাছে আসবে না? কাছে আসবে কি, আমার থেকে আরও দূরে সরে গেলে, তাই বাধ্য হয়ে আমাকেই বলতে হলো। ম্যাডাম চুপচাপ টেবিলের ওপর ভর করে আমার দিকে তাকিয়ে রইলো। আমার কথাগুলো যে ওনার হৃদয় উথাল পাতাল ঢেউ তুলতে সক্ষম, তা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আমি ম্যাডামের দিকে তাকিয়ে ভাব নিয়ে বললাম, ম্যাডাম আপনি বরাবরই পথ, আশেপাশে মানুষকে লক্ষ্য করুন। ম্যাডাম মৃদু হেসে বললেন, আমার জিনিস আমি দেখব, এখানে খারাপ কিছু দেখছি না মিস্টার দিগন্ত। আমি মৃদু হেসে বললাম, ম্যাডাম বলো। চলুন না অফিস রুমটায় যাই। ম্যাডাম ভ্রুকুচকে বললেন, কোন অফিস রুম? যেখানে আপনি আপত্তিকর পরিস্থিতিতে আমাকে ফেলতেন। এগুলো আমি তোমাকে জ্বালাতন করতে করেছিলাম? আমিও তো জ্বালাতন করতে চাইছি ম্যাডাম। শাট আপ দিগন্ত। আমি মুচকি হাসলাম। দিগন্ত, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি তোমার গার্লফ্রেন্ডের গোলক ধাঁধাই পড়ে। জানি আমি, তবে চিন্তা করবেন না, এই কষ্ট বিয়ের পর পুষিয়ে নেব। ম্যাডাম আর আমি দুজনে হাসলাম।
ম্যাডামের মুখে হাসি, আমি বিজয়ের আনন্দ দেখলাম, যে হাসি মুখটা আমার হৃদয় কেড়ে নিয়েছে। এতক্ষণ আপনাদের অতীতের গল্পগুলো বলা হয়েছে, বর্তমান। তারপর কি হয়েছিল? নিশ্চয়ই রিদিতা ম্যাডামের সঙ্গে আপনার বিয়ে হয়েছিল, তাই না? নদীর পাশে বসে আছে দিগন্ত আর একটা মেয়ে। নদীতে একের পর এক ঢেউ এসে দোল খাচ্ছে। সুসু শব্দে বাতাস বইছে। দিগন্তের মাথার লম্বা চুলগুলো বাতাসে চাপটাই উঠছে। পাশে বসা মেয়েটি উৎসুক হয়ে প্রশ্নটা করলো। দিগন্ত এতক্ষণ নদীর দিকে তাকিয়ে মেয়েটাকে সবটা বলছিল। এবার চোখ থেকে চশমাটা খুলে বলল, হুম তার মানে আপনি বিবাহিত, তাই আমার প্রপোজাল গ্রহণ করছেন না। হুম কিন্তু ম্যাডামকে তো একদিনও দেখলাম না, কোথায় উনি? হৃদয়ের সঙ্গে আমার সংসার জীবনটা ছিল দুদিনের, তারপরও আমাকে ছেড়ে চলে যায়। মেয়েটি হতবাক হয়ে গেল। চোখ মুখ কুঁচকে বলল, কি বলছেন কি? এত ভালোবাসা দুজনে থাকার পরেও আপনাদের ছাড়াছাড়ি হলো? কি করব, ভালোবাসা দিকে আটকানোর সাধ্য যে ছিল না আমার। তার মানে ম্যাডাম ছেড়ে চলে গেছেন, একদম ঠিক করেননি। দুদিন সংসার করে চলে যেতে হলো? বুঝলাম না কিছু। আপনি ম্যাডামের তুলনায় গরিব ছিলেন বলে নাকি ছেড়ে দিল? দিগন্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, না, আকাশের দিকে এক আঙুল উঁচিয়ে দিগন্ত বলল, ওই ওখানে আমার ম্যাডাম আছে। পরের দিন শপিং মলে গিয়েছিলাম ওকে নিয়ে। ও আমার বিয়েতে কিছু গিফট করেনি, তাই নাচর বন্ধ হয় শপিং মলে যাওয়ার জন্য। আমাকে নাকি গিফট করবে। সেখানে ডাকাত আক্রমণ করে। এক পর্যায়ে আমার দিকে গুলি ছোড়ে, আমাকে ধাক্কা দিয়ে ও নিজের বুকে গুলিটা নিয়ে নেয়। ম্যাডাম ভেবেছিল গুলিটা নিজের বুকে নিয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে, কিন্তু ম্যাডাম এটা জানে না, গুলিটা নিজের বুকে নিয়ে আমাকে জীবন্ত লাশ করে দিয়ে গেছে। ম্যাডাম সেদিন আমাকে জীবনের সবচেয়ে বড় গিফট দিয়েছে, যার ভার সইতে দিশেহারা হয়ে যায় আমি। আপনি বলুন, এরকম গিফট কেউ দেয়? দিগন্তের পাশে বসা মেয়েটা চুপচাপ দিগন্তের দিকে তাকিয়ে রইল। উত্তর দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। নিজের চোখের কোণে জলের উপস্থিতি অনুভব করলো মেয়েটা। দিগন্ত আকাশের দিকে তাকিয়ে বলল, আমি ওকে ছুতে পারিনি ঠিকই, কিন্তু অনুভব করি, আমার হৃদয়েও বসবাস করছে। ভালোবাসি যে আমি ওকে। আমার ম্যাডাম আমার কাছে আজও জীবন্ত। দিগন্তের চোখ জলে পরিপূর্ণ হয়ে গেল। বসা থেকে দাঁড়িয়ে বলল, হাসি আমি। মেয়েটা নিজেকে সামলে পেছন থেকে বলল, আমাকে একটা সুযোগ দেন, আমি আপনাকে আপনার অতীত ভুলিয়ে দিব। দিগন্ত পেছনে না ফিরে সামনের দিকে দৃষ্টি রেখে বলল, এই জীবনে সম্ভব নয়। আমি ম্যাডামকে ভালোবাসি, ও স্মৃতি আমাকে বাঁচিয়ে রেখেছে। দিন গুনছি কবে ওর কাছে আমি যাব। ও যে অপেক্ষা করছে আমার জন্য। আমি মোনাজাতে একটা কথাই বলি, হে আল্লাহ, আমাকে তাড়াতাড়ি ম্যাডামের কাছে নিয়ে যাও, আমার ভালোবাসার কাছে নিয়ে যাও। আর কিচ্ছু চাই না আমি, এইটুকু রহম করো আমার উপর। দিগন্ত হাঁটা ধরল। রাস্তাঘাট ঝাপসা লাগছে। চশমার গ্লাস চোখের জলে পরিপূর্ণ। চশমা খুলে এক হাত দিয়ে আবার চোখের জল মুছে নিল।